হচ্ছে। পলাতক ভাইপো লুকিয়ে রেখেছিল, তাই পলাতক, যাতে করে কিনা একটা আরক্ষা কবচ পাওয়া যায়। তিনি জানতেন যে তিনি যদি রক্ষা কবচ না পান তিনি অ্যারেস্ট হবেন। তিনি যার কাছে কাজ করতেন তার বিষয়ে ফাঁস করবেন, এর বাইরে আর বিস্ফোরক তথ্য কি হবে? পশ্চিমবাংলার যে চুরির মাথা ছিলেন 15 বছরে, এখন তো নতুন সরকার এসেছে, তিনি শুধু যাবেন আর আসবেন, যাবেন আর আসবেন, এটা তো আমরা দেখতে চাই না। আমরা যেটা দেখতে চাই, যেটা হচ্ছিল সাজা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়েও ভাইপো শাসিয়ে যাচ্ছে। 31 সালে দেখে নেব, অত ক্ষমতা ভাইপোর নেই, এটা বুঝতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে এত পয়সার মালিক কি করে ভাইপো হয়? 29 সালে আগে নিজের ডায়মন্ড হারবার সিটটা থেকে জিতে দেখান, তবে তো বোঝা যাবে। ভাইপো নিজের সেবাশ্রয়ে নিজের চিকিৎসা করায় না কেন? এ কিরম ধরনের দেশের নেতা? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের সময় পা ভেঙে গেলে তার চিকিৎসা এসে স্কেমে হয়, ভাইপোর চিকিৎসা কেন এসে? তার মানে কি তার 15 বছরে তারা পশ্চিমবাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে তারা উন্নতি ঘটাতে পারেননি? প্রেসক্রিপশনে রেজিস্ট্রেশন নাম্বার নেই, কিন্তু ডাক্তার নাকি ভ্যালিড, ডাক্তারের ডিগ্রি ভ্যালিড, এইসব কথা বলেছে। নিশ্চয়ই তো সুপ্রিম কোর্ট এমনি ছেড়ে দেবে না, যদি বিদেশে পাঠায়ও তাহলেও একটা শর্ত সাপেক্ষ চাপাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, আত্মসহায়ক সুমিত রায় ফাইনালি ভবানী ভবনে হাজিরা দিলেন। দেখুন, এই ভাইপোর যত লোকজন আছে তাদের সবার বিরুদ্ধে প্রচুর অভিযোগ, তদন্ত এগুলোর বিষয় হচ্ছে, হবে, এরা পালাতে পারবে না। আমি আশা করব সরকারের তরফ থেকে তদন্তের প্রক্রিয়াটা এত ভালো হবে যাতে করে এদের সবাই সাজাপ্রাপ্ত আসামি হয়। এরা বিগত 15 বছরে মানুষের ওপর অত্যাচার, চুরি, চাকরি বিক্রি, কয়লা চুরি, গরু চুরি, কোনো কিছু থেকে এরা বাদ যায়। তৃণমূল দলের যারা নেতৃত্ব ছিলেন, এখনো যারা আছেন, ডিসঅনেস্ট। কিন্তু রক্ষা কবচ পাওয়ার পরেই কেন একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএ এতদিন ধরে পলাতক ছিলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বারংবার সিআইডি তার বাড়ির সামনে হাজিরা দিচ্ছিলেন। পলাতক এই জন্য ছিলেন কারণ তিনি জানতেন যে তিনি যদি রক্ষা কবচ না পান তিনি অ্যারেস্ট হবেন। তাই জন্যই মানুষ রক্ষা কবচের জন্য আদালতে দৌড়ে, এটা আইনগত প্রক্রিয়া, দৌড়তেই পারেন। অ্যান্টিসিপেটরি বেল বলুন, নট টু অ্যারেস্ট বলুন, এটার জন্য আইনের প্রক্রিয়া আছে, দৌড়তে পারেন। এটা একটা আইনগত স্ট্র্যাটেজি সবাই নেয় যাতে করে কিনা ইমিডিয়েট অ্যারেস্টটা বাঁচানো যায়। কিন্তু এই মানুষগুলো বেসিক্যালি ডিসঅনেস্ট। তবে এই পিএ বা এগুলোর ব্যাপারে কার্যক্রম যা হচ্ছে, আমরা বড় মাথা কবে ধরা পড়বে আমরা সেদিকে তাকিয়ে আছি। কি বড় মাথা? বড় মাথা দুনিয়ায় সবাই জানে বড় মাথাকে। পশ্চিমবাংলার যে চুরির মাথা ছিলেন 15 বছরে, এখন তো নতুন সরকার এসেছে, তিনি শুধু যাবেন আর আসবেন, যাবেন আর আসবেন, এটা তো আমরা দেখতে চাই না। আমরা যেটা দেখতে চাই, যেটা হচ্ছিল সাজা হয়েছে। আইনি প্রক্রিয়াকে সঠিকভাবে যাতে করে আইনি প্রক্রিয়াটা হয়, সেটা দায়িত্ব সরকারকে নিতে হবে। যে সরকার নতুন এসেছে তাদেরকে নিতে হবে, তাদের তো ছেড়ে দিলে চলবে না। আজকের দিনে দাঁড়িয়ে আপনি ধরুন, যারা এই 26,000 ছাত্রছাত্রী যাদের চাকরি চলে গিয়েছে, তারা বিচার পাবে না? তাদেরকে বিচারের যে মানুষগুলো চাকরি বিক্রি করেছে তাদেরকে সাজা ঘোষণা করাতে হবে। সরকারকে সেই প্রসিকিউশন যাতে সঠিকভাবে হয় সেটা সরকারকে দেখতে হবে। কিন্তু কোন বিস্ফোরক তথ্য ফাঁস করবে আজকে এই সুমিত রায়? এই সিআইডিআর ডেকেছে ভবানী ভবনে, তিনি হাজিরাও দিতে গেছেন, কথোপকথনও শুরুও হয়ে গেছে। কোন বিস্ফোরক তথ্য ফাঁস করার সম্ভাবনা রয়েছে? এবং বিস্ফোরক তথ্যটা কি ফাঁস করবে? তিনি যার কাছে কাজ করতেন তার বিষয়ে ফাঁস করবেন, এর বাইরে আর বিস্ফোরক তথ্য কি হবে? কালীঘাটের কাকুর যিনি বস ছিলেন, এনার বসটা কি? সবই তো বসেরাই যা কিছু করে, এনারা তো অফিসের সার্ভেন্ট, এনারা তো কর্মচারী। বড় মাথাকে ধরতে হবে, এটাই হলো তদন্ত, তবেই বুঝবো তদন্ত সাকসেসফুল। আজকের দিনে দাঁড়িয়েও ভাইপো শাসিয়ে যাচ্ছে। 31 সালে দেখে নেব, অত ক্ষমতা ভাইপোর নেই, এটা বুঝতে হবে। পরিবারের লোকজন রাস্তায় বেরোতো 1000 সিকিউরিটি গার্ড। আজকের দিনে দাঁড়িয়ে এত পয়সার মালিক কি করে ভাইপো হয়? 29 সালে আগে নিজের ডায়মন্ড হারবার সিটটা থেকে জিতে দেখান, তবে তো বোঝা যাবে। দাদা, আরেকটা প্রসঙ্গ, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট যেখানে বলে দিলেন
বিদেশ যাওয়া ক্যান্সেল, বিদেশ যাওয়ার হচ্ছে না, এসএসকেএম এ বিষয়টি দেখার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে সৌগত ভট্টাচার্যের মামলাকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে গেলেন সেই একই বিষয়ে, চোখের চিকিৎসা। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, স্পেশাল লিভ পিটিশন সুপ্রিম কোর্টে যেতে পারে এগেনস্ট এনি অর্ডার পাসড বাই এনি কোর্ট অর ট্রাইব্যুনাল ইন ইন্ডিয়া। এটা সংবিধানে বলা আছে, সাংবিধানিক প্রভিশন। কেউ মনে করলে ডাইরেক্ট আর্টিকেল 32তেও সুপ্রিম কোর্ট করতে পারে, এটা কোনো বিষয় নয়। সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে লড়াই হবে, আইনি লড়াই যেরকম হয় সেই রকমই হবে। আমরাও লড়াইয়ের জন্য প্রস্তুত, আমরাও ক্যাভিয়েট করে রেখেছিলাম যে সুপ্রিম কোর্টে। ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বারটাই নেই সেটার উপর বেস করে তিনি এখন সুপ্রিম কোর্ট যাচ্ছেন, সৌগত ভট্টাচার্য। তিনি তার মামলায় তার এক্সপ্লেনেশন দিয়েছেন যে প্রেসক্রিপশনে রেজিস্ট্রেশন নাম্বার নেই, কিন্তু ডাক্তার নাকি ভ্যালিড, ডাক্তারের ডিগ্রি ভ্যালিড, এইসব কথা বলেছেন। এবার দেখা যাক, আমরা কলকাতা হাইকোর্টে যা আর্গুমেন্ট করেছি, তারপরে এটা সুপ্রিম কোর্টে গিয়ে কি দাঁড়ায়। সুপ্রিম কোর্টে যা সুপ্রিম কোর্ট বলবে তাই হবে। নিশ্চয়ই তো সুপ্রিম কোর্ট এমনি ছেড়ে দেবে না, যদি বিদেশে পাঠায়ও তাহলেও একটা শর্ত সাপেক্ষ চাপাবে, আর নইলে সুপ্রিম কোর্ট এটাকে খারিজ করে দেবে। আইদার অর হবে, এর বাইরে তো কিছু হবে না। তা গেছেন, ওনার যেটা ইচ্ছে উনি করেছেন, আমাদের লড়াইটা আমরা করব। শুধু কি এটা চোখের চিকিৎসাই? মানে একদিকে সুমিত রায়ের রক্ষা কবচ ভবানী ভবনে হাজিরা, অপর প্রান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্ট দ্বারস্থ। তদন্তকারী সংস্থার এটাও খতিয়ে দেখা দরকার যে বারবার তিনি বিদেশটা যান কেন। মানুষের বিদেশ যাওয়ার পারপাস কি হতে পারে? একটা পারপাস হতে পারে বেড়াতে যাওয়া, আরেকটা পারপাস হতে পারে কোনো কাজের জন্য যাওয়া, আরেকটা পারপাস হতে পারে মেডিকেলের জন্য যাওয়া। তার সত্যিকারের তিনি বিদেশ যাচ্ছেন কিনা, আর কোন কোন হসপিটালে তিনি কি কি করছেন, সেটা তদন্তকারী সংস্থা যারা আছে ভারতবর্ষের তাদেরকে খতিয়ে দেখা অবশ্যই প্রয়োজনীয়তা আছে। এই ধরনের মানুষ তারা বিদেশে কেন যাচ্ছে, যার বিরুদ্ধে এত অভিযোগ। এসএসকেএমটা কি সত্যি চোখের চিকিৎসার জন্য প্রাসঙ্গিক নয়, বা এইমস, দিল্লির যে এইমস রয়েছে সেখানে? দুঃখের বিষয় হলো যে এসএসকেএমটা তো তিনি 15 বছর রাজত্ব করেছেন ভাইপো, তো তিনি নিজের চিকিৎসা নিজেই বা এসএসকেএম এ করাতে যাচ্ছেন না কেন, এটাই প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের সময় পা ভেঙে গেলে তার চিকিৎসা এসএসকেএম এ হয়, ভাইপোর চিকিৎসা কেন এসে? তার মানে কি তার 15 বছরে তারা পশ্চিমবাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে তারা উন্নতি ঘটাতে পারেননি? এটা হলো আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো ভাইপোর সেবাশ্রয়টা কি করছে? ভাইপো নিজের সেবাশ্রয়ে নিজের চিকিৎসা করায় না কেন? এ কিরম ধরনের দেশের নেতা? যে দেশের নেতা তার রাজ্যে, তার হসপিটালে, তার রাজ্য সরকারের হসপিটালে তার নিজের চিকিৎসা করাতে পারে না, সে কি দেশের নেতা? সরকারি হসপিটালগুলো কি বানের জলে ভেসে এসেছে? সরকারি হসপিটালে তারাই যায় যাদের আর্থিকভাবে, যাদের প্রচন্ড সমস্যা, বা যারা প্রাইভেট হসপিটাল অ্যাফোর্ড করতে পারবে না। তাহলে আপনার 15 বছরের সরকার কি করেছে? আপনি যদি 2011 সালে বামপন্থীদের দেখে থাকেন, বামপন্থী নেতাদের দেখে থাকেন, ম্যাক্সিমাম লোকজন তারা এসএসকেএম এবং সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করাতেন, যারা নেতা নেত্রী ছিলেন। এই কালচারটা 2011 সালের পর থেকে বন্ধ হয়ে গেল। যে কোনো রাজনৈতিক দলের নেতা, বিশেষ করে ক্ষমতাসীন দলের নেতা, তাদের ট্রিটমেন্ট যদি আজকে সরকারি হাসপাতালে না হয়ে প্রাইভেট হাসপাতালে আর বিদেশে হয়, তাহলে তো তাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে প্রশ্নচিহ্ন হয়ে যায়। সরকারি হসপিটালগুলোকে ধ্বংস করে সেখান থেকে কোটি কোটি টাকা লুটে তারা কি করেছেন এই 15 বছর ধরে, তার জবাব মানুষকে দিতে হবে। চাকরি চুরি থেকে শুরু করে সমস্ত বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। আমি তো প্রথমেই বললাম যে এই ধরনের লোকজনগুলো বেসিক ডিসঅনেস্ট, যাদেরকে রাখেন চুরি করার জন্যই রাখেন। তাদেরকে তদন্তকারী সংস্থা তদন্ত করছেন, আমরা এই তদন্ত যাই করুন না কেন আমরা দেখতে চাই এতদিন যে তিনি পলাতক ছিলেন কেন, প্রশ্নটা এটা উঠছে। পলাতক ভাইপো লুকিয়ে রেখেছিল তাই পলাতক। পলাতক তার নিজের লিগ্যাল স্ট্র্যাটেজির জন্য পলাতক। তিনি পলাতক এই জন্য ছিলেন যাতে করে কিনা একটা আরক্ষা কবচ পাওয়া যায়।